আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, মাসুফি বেগম আনোয়ার ডিগ্রি কলেজ আয়োজিত পরিণতি ও সুশাসন অনলাইন ক্লাসে 2019-20 শিক্ষাবর্ষের মানবিক বিভাগের সকল ছাত্রছাত্রীদেরকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো আমরা আজকে যে বিষয়টা নিয়ে ক্লাস করব সেটা হচ্ছে, আমরা গত ক্লাসে দশম অধ্যায় অর্থাৎ দশম অধ্যায় নাগরিক সমস্যা আমাদের করণীয় এই অধ্যায়টি নিয়ে আলোচনা করতেছিলাম। এই অধ্যায়ে আমরা দুইটা টপিকস আলোচনা করেছি। সেটা হচ্ছে, একটি হচ্ছে বিশেষ চাহিদা জনগোষ্ঠী বা প্রতিবন্ধী, আরেকটি হচ্ছে দুর্নীতি। আজকে আমি তোমাদের সামনে একটি গুরুত্বপূর্ণ এবং খুবই বর্তমান প্রেক্ষাপটে খুবই আলোচিত একটি বিষয়, সেই বিষয় নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে কি, আজকে আলোচনার বিষয় হচ্ছে খাদ্য বেচা। এটি একটি সাম্প্রতিক সময় খুবই একটি আলোচিত বিষয়। পৃথিবীর প্রায় সর্বত্রই এটি উচ্চারিত হয়ে থাকে এখন। সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব। সেটি হচ্ছে কি, খাদ্য ভেজাল। তাই আজকে আলোচনার বিষয় হচ্ছে খাদ্য ভেজাল। খাদ্য ভেজাল আজকে আলোচনার বিষয় হচ্ছে খাদ্য ভেজাল। প্রথমে আমরা জানবো যে খাদ্য ভেজাল বলতে আমরা কি বুঝি। সেটা হচ্ছে যে উৎকৃষ্ট দ্রব্যের সাথে, আমি আবারও বলছি, যে কোনো উৎকৃষ্ট দ্রব্যের সাথে নিকৃষ্ট দ্রব্য মিশানোকে মূলত বলা হয় কি, খাদ্যদ্রব্য। যদি তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন আসে তাহলে খাদ্যদ্রব্য বলতে কি বুঝো, এক লাইন উত্তর দিবা ইনশাআল্লাহ। সেটা হচ্ছে যে উৎকৃষ্ট দ্রব্যের সাথে নিকৃষ্টতম দ্রব্য মিশানোকে বলা হয় কি, খাদ্য ভেজাল। সাধারণত আমরা আরো অন্যভাবে যদি বলি যে খাদ্য ভেজাল বলতে আমরা বুঝি যে প্রাকৃতিক ও স্বাভাবিক খাদ্যের সাথে, আমি আবার বলছি, প্রাকৃতিক ও স্বাভাবিক খাদ্য দ্রব্যের সাথে নিম্নমানের ক্ষতিকর ও অকেজু এবং অপ্রয়োজনীয় এবং বিশুদ্ধ বা খাঁটি এমন কিছু যদি মিশানো হয় তখন তাকে কি বলা হয়, খাদ্যে ভেজাল বলা হয়। আমি আবারও বলছি, সাধারণত আমরা বলতে থাকি যে উৎকৃষ্ট দ্রব্যের সাথে নিকৃষ্টতম দ্রব্য মেশানোকে বলা হয় খাদ্য ভেজাল। আমরা যদি আর একটু বিশাল করে বলি যে প্রাকৃতিক এবং বিশুদ্ধ খাবারের সাথে নিম্নমানের অকেজু, ডেট ফেল বা মেয়াদ উত্তীর্ণ, তারপরে নিম্নমানের বিশুদ্ধ বা খাঁটি এমন কিছু মিশানো হয়, তখন সেই খাদ্যটা কি হয়ে যায়, ভেজাল হয়, বা এটাকে কি বলা হয়, খাদ্য ভেজাল বলে। অর্থাৎ খাদ্যের সাথে গুণগত মান নির্ধারিত মানসম্মত নয় এবং স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এমন খাদ্যদ্রব্যকে মিশানোকে বলা হয় কি, খাদ্যে ভেজাল। তাহলে আমরা তিনটি সংজ্ঞা পড়লাম। একটা হচ্ছে কি, উৎকৃষ্ট দ্রব্যের সাথে নিকৃষ্ট খাদ্যদ্রব্য মিশানোকে বলা হয় কি, খাদ্য ভেজাল। আরেকটি হচ্ছে যে প্রাকৃতিক বা বিশুদ্ধ খাদ্যের সাথে নিম্নমানের অকেজু, বিশুদ্ধ বা খাঁটি এমন বা মেয়াদোত্তীর্ণ এমন কিছু দ্রব্য মেশানোকে বলা হয় কি, খাদ্য ভেজাল। এছাড়া অর্থাৎ খাদ্যদ্রব্য গুণগত মানের দিক দিয়ে মানসম্মত নয় এবং স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর এমন কিছু খাদ্যের সাথে অন্য খাদ্যের সাথে মিশ্রণকে বলা হয় কি, খাদ্যে ভেজাল। তাহলে খাদ্য ভেজাল একটি মারাত্মক সামাজিক ব্যাধি। খাদ্য ভেজাল কি, একটি মারাত্মক সামাজিক ব্যাধির একটি সামাজিক সমস্যা। এটা শুধু একার সমস্যা নয়, এটা কি আমাদের সামাজিক বা রাষ্ট্রীয় সমস্যা। কারণ খাদ্য ভেজাল সমস্ত বিশ্ববাসী আজ উদ্বিগ্ন। এই খাদ্য ভেজাল নিয়ে, খাদ্যের মান নিয়ে বিশ্ববাসী সকায়, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর প্রায় সর্বত্রই এটা নিয়ে কি চিন্তিত। খাদ্য ভেজালের একটি বিষয়টি এখন উদ্বেগের বিষয় ছড়িয়ে পড়ে ভীতি অবস্থায় পড়ে গেছে। মানুষ এখন বিশুদ্ধ বা শুদ্ধ খাবারের দিকে ছুটছে। কোথায় বিশুদ্ধ খাবার, কোথায় শুদ্ধ খাবার আছে, কোথায় মানসম্মত খাবার আছে, এদিকে কি মানুষ খুবই চিন্তিত এই বিষয়টা নিয়ে। খাদ্য ভেজালের সাথে লোভ জিনিসটা খুবই জড়িত। লোভী ব্যক্তিরা সমাজ বা রাষ্ট্রের শত্রু। তারা কি
এই যারা খাদ্য ভেজাল করে তারা সমাজের কি সমাজ বা রাষ্ট্রের শত্রু, তারা জঘন্য অপরাধী এবং মানবতার শত্রু। আমি আবার বলছি, এই খাদ্য ভেজাল এতগুলো আমরা যে আলোচনা করলাম সেটা হচ্ছে কি খাদ্য ভেজাল। আর এই খাদ্য ভেজালটা যারা করে, যারা এই খাদ্য সাথে বিশুদ্ধ মানের সাথে প্রাকৃতিক বা বিশুদ্ধ খাবারের সাথে অকেজু মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য মিশায় বা উৎকৃষ্ট দ্রব্যের সাথে নিকৃষ্টতম দ্রব্য মিশায়, তারা খুবই কি লোভী এবং তারা সমাজ ও রাষ্ট্রের কি ক্ষতিকর শত্রু, তারা সমাজ ও রাষ্ট্রের শত্রু, তারা জঘন্য অপরাধী এবং মানবতার শত্রু। কারণ এই খাদ্য ভেজালের ফলে আমাদের জীবনটাই কি মানে জীবনে অশান্তি নেমে আসে, আমাদের শারীরিকভাবে খুবই, আমাদের স্বাস্থ্যের খুবই ক্ষতি হয়ে থাকে। এজন্য তারা কি আমাদের যারা এই খাদ্য ভেজাল করে থাকে তারা আমাদের রাষ্ট্র সমাজের এবং মানুষের কি মানবের শত্রু তারা। তাই খাদ্য ভেজালের সাম্প্রতিক চিত্র নিয়ে আমরা আলোচনা করব। বেঁচে থাকার জন্য আমাদের খাদ্য প্রয়োজন, অর্থাৎ আমাদের যে মৌলিক চাহিদাগুলো আছে তার মধ্যে খাদ্য অন্যতম, অর্থাৎ খাদ্য ছাড়া কি আমরা বাঁচতে পারি না। তাই এই খাদ্য নিয়ে ইদানিং দেখা যায় যে কিছু অনেক চক্র বা অনেক কিছু মানুষ, অসাধু ব্যবসায়ী, তারা এই খাদ্যের সাথে উৎকৃষ্ট দ্রব্যের সাথে নিকৃষ্ট দ্রব্য মিশিয়ে খাদ্যটাকে কি বাজার করে ফেলতেছে। এটা কি আধুনিক কালের একটি অন্যতম সমস্যা। আর এই সমস্যা যেমন আমরা যদি দেখি যে কোমল পানীয় আছে, তরল গ্লুকোজ বা চিনি সিরাপের পরিবর্তে সেখানে রাসায়নিক দ্রব্য যেমন কার্বক্সিল মেথাইল সেলুলোজ ব্যবহার করে মেশানো হচ্ছে, এটা কি অন্যতম খাদ্যদ্রব্য হিসেবে পরিণত হচ্ছে। এক্ষেত্রে চাল ডালের আটা আমাদের কি দৈনন্দিন ব্যবহারের উপযোগী। চাল ডাল আটা ময়দা আমাদের প্রতিদিনই বা প্রধান খাদ্য। ভালো চালের সাথে নিম্ন চাল মেশানো ওজন বৃদ্ধির জন্য, এই চালের সাথে বিভিন্ন পাথর বিভিন্ন অর্থাৎ যাতে ওজনটা বৃদ্ধি পেয়ে এই জন্য অনেক কিছু মেশানো হয়, যেমন পাথর বালি ইত্যাদি মেশানো হয়। চালের রং উজ্জ্বল করার জন্য ইউরিয়া বা অন্যান্য ক্ষতিকর রাসায়নিক পদার্থ ব্যবহার করে থাকে, যা এটা আমাদের জন্য শরীরের জন্য খুবই ক্ষতি। বাজার বেশিরভাগ ডালই ভেজাল এবং খাওয়া অনুপযোগী, অর্থাৎ ডালও মেশানো ক্ষতিকর রং। এই যে ক্ষতিকর আমাদের যে বাজারে ডালগুলো আছে, এই ডালগুলোতে ক্ষতিকর রং যা শরীরের জন্য উপযোগী নয়, স্বাস্থ্যের জন্য সম্মুখীন, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেসব রং কি এই ডালের মধ্যে মিশানো হয় বিষাক্ত। এছাড়া মাইটোক্সিন নামে, ডালের মধ্যে মাইটোক্সিন নামে একটি বিষাক্ত পদার্থ কেমিক্যাল মিশানো হয়ে থাকে। আটা মেশানো হচ্ছে ভেজাল, বিশেষ করে কাঠের গুঁড়ো। এই আটাতে কি মিশানো হচ্ছে? কাঠের গুঁড়ো মিশাচ্ছে, পাউরুটি বিস্কিট এবং নুডলস তৈরিতে ব্যবহৃত হচ্ছে আটা, ময়দার ভেজাল হারও সবচেয়ে বেশি। এই যে আমরা প্রতিদিন, এই যে আমি এতক্ষণ এই বিষয়টি নিয়ে আলোচনা করলাম, এগুলো আমাদের খুবই দৈনন্দিন ব্যবহার উপযোগী প্রয়োজনীয় একটি জিনিস। আটা ময়দা চাল ডাল ইত্যাদি আমাদের দৈনন্দিন খুবই চাহিদা, আমাদের খাদ্যের জন্য খুবই প্রয়োজন। এই আমাদের যে দৈনন্দিন খাবার আছে, এই খাবারগুলো নিয়েও কি ভেজাল হচ্ছে, অর্থাৎ আটা চাল ডালের মধ্যে বিভিন্নভাবে ওজন বৃদ্ধি করার জন্য আর চকচকে করার জন্য, রং উজ্জ্বল করার জন্য বিভিন্ন কেমিক্যাল ব্যবহৃত হচ্ছে। আবার আমরা যদি দেখি বিভিন্ন ফ্যাক্টরি থেকে তৈরি বিস্কুট, শ্যামাই, নুডলস, জুস, মিষ্টিতে মেশানো হয় টেক্সটাইল বা লেদারের রং। এগুলো বিষাক্ত জিলাপি, চানাচুর এবং মসমস করার জন্য। এবং এই যে আমাদের যে ভাজা পোড়া ব্যবহার করা হয়, ভাজা পোড়া খাওয়া হয়, বা রাস্তাঘাটে দোকানপাটে এই যে ভাজা পোড়া তৈরি করা হয়, সেখানে তৈরি হচ্ছে কি মোবিল, পোড়া মোবিল, অর্থাৎ মোবিল মেশানো হচ্ছে এটাকে আর কি মসমসে করার জন্য। বাজারে এখন যেমন মিনারেল ওয়াটার পাওয়া যায় 90% পানির অযোগ্য, অর্থাৎ আমরা যে বিশুদ্ধ পানি হিসাবে দোকানপাটে যা পাই যে বোতলগুলি, সেই বোতলগুলো কি অযোগ্য। 95% কি এগুলো কি ব্যবহারোপযোগী অনুপযোগী। বাজারে যে হরেক রকম ব্র্যান্ডের ফলের জুস পাওয়া যায়, সেগুলোর মধ্যে কোনো না কোনো ফলের রসই নেই বলে পরীক্ষায় প্রমাণিত হয়েছে। অর্থাৎ বাচ্চারা এই জুসের প্রতি দেখবা যে বাচ্চারা খুবই আসক্ত থাকে। এই যে ফলের জুস বলে, আমের জুস বা বিভিন্ন ফলের জুস হিসাবে বলে বিক্রি করা হয়, দেখা যাচ্ছে পরীক্ষাগারে যে এই জুসের মধ্যে 95% কোনো ফল মিশানোই হয় না। এই যে এছাড়া আমরা হচ্ছে কি ভাতে মাছে বাঙালি, অর্থাৎ এই যে আমরা ভাতের কথা আগেই বললাম যে ভাত তৈরি করতে যে চালের প্রয়োজন, চাইলে বিভিন্ন প্রকার কেমিক্যাল মেশানো হয় ওজন বৃদ্ধি করার জন্য, বালি পাথর মিশ্রিত করা হয়। এই যে তারপরে আমরা
মাছের কথা যদি বলি, তো সেখানে তার সবচেয়ে বড় ক্ষতিকর জিনিস সেটা হচ্ছে কি ফরমালিন মেশানো হয়। এটাকে এই রাসায়নিক পদার্থ, ফরমালিন রাসায়নিক পদার্থ মেশানো হচ্ছে, যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এবং হুমকি স্বরূপ। শুটকি মাছে পোকা যেন না ধরে সেজন্য ব্যবসায়ীরা বিভিন্ন কীটনাশক ডিউটি ব্যবহার করে, ডিডিটি ব্যবহার করে থাকে। বাংলাদেশে প্রচুর শাক সবজি ফলমূল পাওয়া যায়। এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী এগুলোকে টাটকা ও সতেজ করার জন্য, অনেক দিন দীর্ঘস্থায়ী করে রাখার জন্য তারা কার্বোহাইড্রেট এবং ফলমূলগুলো পাকানোর জন্য ক্যালসিয়াম কার্বোহাইড্রেট, মার্শাল ইত্যাদি কেমিক্যাল তারা কী করে ব্যবহার করে থাকে। অর্থাৎ এখন যে আলোচনা করলাম সেগুলো হচ্ছে আমাদের দৈনন্দিন, আমাদের যে প্রাথমিক যে বর্তমানে যে খাদ্য বাজারের চিত্র, সেগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। এগুলো তোমরা আরও বিস্তারিত আমাদের পাঠ্যবই থেকে শিখে নেবে। এখন আমরা শিখব খাদ্য ভেজালের কারণ, যে কী কী কারণে খাদ্য ভেজালটা করে থাকে। খাদ্য ভেজালের কারণ। কি কি কারণে খাদ্য ভেজাল করে থাকে? প্রথমে হচ্ছে কি উৎপাদক ব্যবসা অসৎ মানসিক অনৈতিক চরিত্র ভেজালের কারণ, সেটি হচ্ছে যে উৎপাদক এবং ব্যবসায়ীদের অসৎ মানসিকতা এবং অনৈতিক চরিত্রই খাদ্য ভেজালের প্রধান কারণ। অর্থাৎ যারা উৎপাদন করে তারাও এবং ব্যবসায়ীদের মধ্যে তাদের অনৈতিক চরিত্র, তাদের লোভ লালসার জন্য কি মূলত এই খাদ্য ভেজাল করে থাকে। দ্বিতীয়ত অধিক মুনাফা লাভের জন্য, অধিক মুনাফা লাভের জন্য সেটা হচ্ছে কি যে খাদ্য বাজার অন্যতম কারণ হচ্ছে অধিক মুনাফা করার জন্য। অর্থাৎ যে অধিক মুনাফা কীভাবে করা সম্ভব, সেটা হচ্ছে খাদ্যের মধ্যে, যে বিভিন্ন ফলমূলের মধ্যে, চালের মধ্যে। যদি আমরা ব্যবসায়ীরা মূলত যারা এই খাদ্য বাজার করে, তারা চালের মধ্যে কী করে বিভিন্ন পাথর এবং বালি মিশ্রিত করে ওজনটাকে বাড়িয়ে দেয়। তাহলে এই ওজন বাড়িয়ে দিলে তাদের কি অধিক লাভ হবে। এছাড়া ফলমূলকে আরও আকৃষ্ট করার জন্য তারা বিভিন্ন কেমিক্যাল ব্যবহার করে এবং এই ফলমূলগুলোকে অনেকদিন, শাকসবজিটিকে অনেকদিন দীর্ঘস্থায়ী করে রাখার জন্য, অনেকদিন টাটকা এবং সতেজ করে রাখার জন্য তারা বিভিন্ন প্রকার কেমিক্যাল ব্যবহার করে থাকে, যাতে করে তারা মুনাফা লাভ করতে পারে। এছাড়া আমরা যদি দেখি যে মাছ, ভাতে মাছে বাঙালি, মাছে ভাতে বাঙালি, আমরা ভাতে মাছে বাঙালি, সুতরাং এই মাছকেও আরও, যেটা আমাদের খুবই প্রয়োজনীয় একটা জিনিস, এই মাছকে আরও সতেজ করে রাখার জন্য, টাটকা রাখার জন্য, চকচক করে দেখার জন্য, খুব ঝকঝক করে রাখার জন্য তারা কী করে বিভিন্ন প্রকার কেমিক্যাল ব্যবহার করে থাকে, যাতে তারা অধিক লাভ করতে পারে। তাই বলা যায় যে অধিক মুনাফার কারণে কী করে খাদ্য ভেজাল করে থাকে। অসৎ কাজে লিপ্ত হওয়ার জন্য, বিবেকের দংশ না করা, খাদ্যের প্রচুর টাকা আরও আছে। অসৎ কাজে লিপ্ত হবার জন্য বিবেকের দংশ না করা, অসৎ কাজে লিপ্ত হবার জন্য ধর্মভয়, পরকালের শাস্তির কথা চিন্তা না করা। অর্থাৎ পাপ, এটাকে এই যে খাদ্যে ভেজাল করতেছে, এটাকে কোনো পাপ বা অন্যায় মনে না করাই কি মূলত অন্যতম একটি কারণ। অর্থাৎ তারা যে খাদ্যে ভেজাল করছে, যে চক্রটি এই খাদ্যের সাথে নিম্নতম ভালো খাদ্যের উৎকৃষ্ট দ্রব্যের সাথে তারা নিকৃষ্ট দ্রব্য মেশাচ্ছে, এই যে মেশাচ্ছে এবং তারা ওজন বৃদ্ধি করার জন্য বিভিন্ন পাথর এবং বালি মিশ্রিত করছে, এই যে ব্যবহার করছে তারা, অর্থাৎ খাদ্যে ভেজাল করছে, এই খাদ্যে ভেজালটাকে তারা কি মনে করতেছে না, তারা এটাকে পাপ বা অন্যায় মনে করতেছে না। অর্থাৎ এই কাজটাকে অন্যায় মনে না করাটাও কি অন্যতম, এই খাদ্যে ভেজাল করাটা অন্যতম একটি কারণ। সমাজের কার কি ক্ষতি হলো সেসব চিন্তা বা দক্ষ অনুশোচনার অভাব। অর্থাৎ তারা যারা এই খাদ্য ভেজাল করে, তারা সমাজের মানুষকে কি করে না, মূল্যায়ন করে না। তারা শুধু তাদের নিজেদেরকে নিয়ে কী করে চিন্তিত করে, তারা নিজেদেরকে নিয়ে কী করে মানে তাদের নিজের ব্যবসাটাকে কি প্রাধান্য দিয়ে থাকে। অর্থাৎ সমাজ বা রাষ্ট্রে তার সর্বোপরি এই মানুষ সভ্যতা নিয়ে, অর্থাৎ মানুষকে নিয়ে তারা কী করে না চিন্তা, মানবিকতার দিকটা নিয়ে তারা কী করে না চিন্তা করে না। তারা শুধু তাদের লাভটাকেই কী করে বড় করে এবং প্রাধান্য দিয়ে থাকে। ফলমূল তারার পাকে সুন্দর করার জন্য ক্ষতিকর শব্দ ব্যবহার করে থাকে। সচেতনতার অভাব, আরেকটু হচ্ছে যে কি সচেতনতার অভাব।
সচেতনতার অভাব, অর্থাৎ তাদের সচেতনতার অভাব রয়েছে। তারা যে খাদ্যে ভেজাল করবে, খাদ্যে যে ভেজাল করে থাকে সে সম্বন্ধে তারা সচেতন নয়। তারা মানে কতটুকু, যেমন আমরা যদি চিন্তা করি যে খাদ্যে ভেজালটার যে কারণ আরও অন্যভাবে দেখি, দুটি কারণে মূলত খাদ্য ভেজাল হয়ে থাকে। একটা হচ্ছে ইচ্ছাকৃত কারণে, আর একটা হচ্ছে কি অনিচ্ছাকৃত কারণে। অনিচ্ছাকৃত কারণে হচ্ছে যেমন কোনো মানুষ তার শিক্ষার অভাবে, জ্ঞানের অভাবে, সচেতনতার অভাবে তারা যে একটা সবজি বাগান থেকে বা একটা ক্ষেত খামারে বা কী পরিমাণে কীটনাশক ব্যবহার করতে হবে সেই জিনিসটা তাদের শিক্ষার অভাব থাকার করে তারা জানতে পারে না, বুঝতে পারে না। এই যে অনিচ্ছাকৃত তারা কীটনাশকটা কী করে ব্যবহার করে থাকে এবং নির্ধারিত পরিমাণের চেয়ে তারা বেশি ব্যবহার করে থাকে তাদের শিক্ষার করে না জানার কারণে, অভিজ্ঞতার কারণে। এই জন্য কি হয়, অনিচ্ছাকৃত অনেক সময় কী হয়, খাদ্যে ভেজাল হয়ে থাকে। আরেকটি অন্যতম কারণ হচ্ছে, সেটা হচ্ছে কি ইচ্ছাকৃত কারণ। যে ইচ্ছাকৃত কারণটা হচ্ছে যে তারা অধিক মুনাফা লাভের জন্য, অর্থাৎ তাদের ব্যবসাটাকে প্রাধান্য করার জন্য, টাকা কামানোর জন্য তারা কী করে, ইচ্ছাকৃতভাবে খাদ্যে ভেজাল করে থাকে। তারা বুঝে সুঝে তারা সেখানে সচেতনতার অভাব রয়েছে, তারা সেখানে নিজের স্বার্থটাকে বড় করে দেখে। অর্থাৎ তারা ফলমূল যদি আমরা ধরি, চাল ডাল ফলমূল ইত্যাদিকে সতেজ রাখার জন্য, দীর্ঘস্থায়ী করে রাখার জন্য, ওজন বৃদ্ধির জন্য তারা বিভিন্ন কিছু মিশিয়ে থাকে। মূলত খাদ্য ভেজালের দুটি কারণ হয়ে থাকে, একটি হচ্ছে ইচ্ছাকৃত কারণ এবং অনিচ্ছিত কারণ। ইচ্ছাকৃত কারণের মধ্যে ধরে আমি হচ্ছে সচেতন অভাব, শিক্ষার অভাব এবং সুশিক্ষার অভাব তাদের, অর্থাৎ রাষ্ট্রীয় যে শাস্তি আছে, তাদের যে অন্যায় আছে, অন্যায় এই খাদ্য ভেজালটাকে অন্যায় মনে না করার কি কারণ, এই কারণে তারা কি করে এই খাদ্যে ভেজাল করে। সর্বোপরি দেশপ্রেমের অভাব। খাদ্য ভেজাল আরেকটা অন্যতম কারণ হচ্ছে কি দেশপ্রেম, অর্থাৎ দেশকে তারা ভালোবাসে না। সমাজকে যারা এই খাদ্যে ভেজাল করে থাকে তারা দেশ, অর্থাৎ সমাজ বা রাষ্ট্রের মানুষকে তারা কী করে না, ভালোবাসে না। যদি তারা এই দেশ ও সমাজের মানুষকে ভালোবাসত তাহলে তারা কখনো এই খাদ্য ভেজাল করতে পারতো না। কেননা এই খাদ্য হচ্ছে মানুষের মৌলিক চাহিদার অন্যতম প্রধান। যে খাদ্যের মাধ্যমে আমরা আমাদের জীবনকে রক্ষা করে থাকি, সেই খাদ্য নিয়ে যদি কেউ ভেজাল করে বা কোনো চক্র যদি এই খাদ্য নিয়ে ছেলেমিলে খেলে বা এই খাদ্যটা নিয়ে কী করে মানুষকে তামাশা করে, তো সেক্ষেত্রে মানুষ কী করে, সেখানে আর মানবিকতা থাকতে পারে না, তাদের মধ্যে কি থাকতে পারে না, দেশপ্রেম থাকতে পারে না। আর এই দেশপ্রেমের অভাবের কারণে কি তারা এই খাদ্য ভেজাল করে থাকে। আইনি শাসনের অভাব, আইনের কড়াকড়ি আইনি শাসন, অর্থাৎ খাদ্য ভেজাল অন্যতম একটি কারণ হচ্ছে কি আইনের শাসনের অভাব। অর্থাৎ এই খাদ্যে ভেজাল করছে তাদেরকে যদি যথাযথ আইনের মাধ্যমে আনা না হয় বা তাদেরকে আইনের মাধ্যমে শাস্তির আওতায় না হয়, সেক্ষেত্রে তারা কী করে এই খাদ্য ভেজাল করে থাকে। অর্থাৎ প্রচলিত আইন আছে, কিন্তু এই আইনটা যদি বাস্তবায়ন না করে থাকে, তাদেরকে কোনো কারণে বা কোনো গোষ্ঠীর কারণে বা কোনো রাজনৈতিক চাপে যদি তাদেরকে আইনের বা শাস্তির আওতায় না আনা হয়, তাহলে কী করে এই খাদ্য ভেজাল করেই থাকবে। এবং এই খাদ্য ভেজাল অন্যতম কারণ হচ্ছে কি আইনের শাসনের অভাব, অর্থাৎ আইন থাকলেও কি আইনটা কি হয় না, বাস্তবায়নের অভাবের কারণে এই খাদ্য ভেজাল করে থাকে। সুশিক্ষার অভাব, আগে বলেছি যে সুশিক্ষার কারণে কী করে এই খাদ্য ভেজাল করে থাকে। তা মূলত খাদ্য ভেজালের দুটি কারণ হচ্ছে, একটা হচ্ছে ইচ্ছাকৃত, একটা হচ্ছে অনিচ্ছাকৃত। ইচ্ছাকৃতর মধ্যে হচ্ছে কী কারণে করে থাকে তারা, অতিরিক্ত লোভের কারণে, অধিক মুনাফা লাভের আশায় এবং দেশপ্রেমের অভাবে। আর অনিচ্ছাকৃত কারণ হচ্ছে কি যে শিক্ষার অভাব, দারিদ্রতা হতো কি এখানে একটা অন্যতম কারণ। অর্থাৎ মানুষ দরিদ্র সীমানার নিচে যারা থাকে তারা তাদের অভাবের কারণে স্বভাব করে নষ্ট করে ফেলে। অর্থাৎ তারা এই দারিদ্রতার কারণে কি হয়, অনেক সময় খাদ্য ভেজাল করে থাকে। তাহলে এতক্ষণ আমরা যে আলোচনা করলাম সেগুলো কি খাদ্যে ভেজাল, এখন আমরা আলোচনা করব এই খাদ্য ভেজালের প্রতিকারটা, কীভাবে আমরা এই খাদ্য ভেজাল থেকে রক্ষা করতে পারি। খাদ্য ভেজালের প্রতিকার, আমরা কীভাবে খাদ্য ভেজালটাকে প্রতিরোধ করতে পারি, অর্থাৎ সমাজ থেকে রাষ্ট্র থেকে আমরা এই খাদ্য ভেজালটাকে দূর করতে পারি।
খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানগুলো তাদের উৎপাদিত দ্রব্যসমূহকে বিএসটিআই দ্বারা মানচিত্রিত হবার সার্টিফিকেট অর্জন এবং তা প্রদর্শন করাতে হবে। অর্থাৎ খাদ্য উৎপাদন প্রতিষ্ঠানগুলোকে অবশ্যই সরকারি যে সংস্থা আছে বিএসটিআই, এই বিএসটিআই দ্বারা কি মেয়াদোত্তীর্ণ যে সময় এই খাবারটুকু ভালো থাকবে তার একটা মেয়াদের সীমানা থাকবে এবং এই সার্টিফিকেট অর্জন করতে থাকবে। অর্থাৎ উৎপাদন প্রতিষ্ঠানকারী তাদের এই খাদ্য দ্রব্যটাকে বিএসটিআই দ্বারা অনুমোদিত হতে হবে এবং এটা কি এই মেয়াদোত্তীর্ণটা নিয়ে তাদের কি সার্টিফিকেট অর্জন করতে হবে এবং তা ওই খাদ্য দ্রব্যের মধ্যে যে বাজারে থাকবে বা দোকানে থাকবে সেই বাজার বা দোকানে সেখানে প্রদর্শন করতে হবে যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত কি বিএসটিআই অনুমোদিত এবং এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত মেয়াদ থাকবে এবং মেয়াদ উত্তীর্ণ ডেট লেখা থাকবে। বিএসটিআই দ্বারা পরীক্ষিত নয় এমন খাদ্য বাজারজাত করা হলে সেজন্য কঠিন শাস্তির বিধান এবং তা কার্যকর করতে হবে। অর্থাৎ সরকারি সংস্থা বিএসটিআই দ্বারা অনুমোদিত নয় এমন যে খাদ্যদ্রব্যগুলো বাজারজাত হয়েছে সেগুলো যদি কেউ বাজারজাত করে থাকে তাহলে অবশ্যই তাদেরকে কী করতে হবে, শাস্তির আওতায় আনতে হবে। সেজন্য কঠিন শাস্তির বিধান এবং তা কার্যকর করতে হবে। শুধু আইন থাকলেই নয়, অর্থাৎ বিএসটিআই অনুমতি ছাড়া যে পণ্য দ্রব্যগুলো আছে, যে দ্রব্যগুলো আছে বাজারজাত হয়েছে সেগুলোর জন্য অবশ্যই তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে এবং তা কার্যকর করতে হবে। হোটেল রেস্তোরাঁয় পচা খাবার বাসি খাবার যেন পরিবেশন না হয় সেজন্য নজরদারি জোরদার করতে হবে। শুধু ঢাকা বা বড় বড় শহর নয়, দেশের সর্বত্র এবং ভ্রাম্যমাণ আদালত কী করতে হবে, তৎপর বাড়িয়ে দিতে হবে। অর্থাৎ ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই খাদ্য বাজার দূর করতে হবে। যেমন যে রাস্তাঘাটে বাজার বন্দরে যে আমাদের হোটেলগুলো আছে, যে হোটেলে মানুষ তার অতি প্রয়োজনীয় কারণে সেখানে কি খাবার খেতে যায়, সেই হোটেলগুলোতে অবশ্যই কী করতে হবে, ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সেখানে যাতে পচা বাসি খাবার পরিবেশন না করে সেদিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে পরীক্ষা করতে হবে এবং মাঝে মধ্যে যাচাই বাছাই করতে হবে। অসৎ ব্যবসায়ী উৎপাদক পরিবেশ অর্থাৎ যারা এই খাদ্য ভেজাল করবে, যে এই খাদ্য ভেজাল চক্রকারীকে অবশ্যই কি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে জনসম্মুখে প্রকাশ করতে হবে যাতে জনগণ সচেতন হয় এবং অন্য যে খাদ্য চক্রের সাথে যারা জড়িত আছে তারা যেন কী হয়ে যায়, সচেতন হয়ে যায়। অর্থাৎ এটা মিডিয়ার মাধ্যমে বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে ভ্রাম্যমাণ আদালতের যে কার্যগুলিগুলি আছে এই কার্যগুলি অবশ্যই কী করতে হবে, প্রচার করতে হবে যাতে করে জনগণ সচেতন হয়ে যায় এবং যারা খাদ্য ভেজাল চক্রকারী আছে তারা কি সাবধান হয়ে যায়। চাল ডাল আটা ময়দা ফল প্রভৃতি আড়তগুলিতে নজরদারি বৃদ্ধি ও অসৎভাবে শাস্তি দেয়। অর্থাৎ যেখানে চাল ডাল আড়ত করা হয়, সংরক্ষিত করা হয়, সেই সংরক্ষিত বা আড়তকারী প্রতিষ্ঠানগুলিতে কি নজরদারি বৃদ্ধি করতে হবে যাতে করে সেখানে প্যাকেটের ভিতরে কিছু না করা হয়, সেখানে কোনো খাদ্য ভেজাল না করা হয় সেদিকে নজরদারি করতে হবে এবং সেখানে যারা এই অসৎ ব্যবসায়ী থাকবে তাদেরকে অবশ্যই কী করতে হবে, শাস্তির আওতায় আনতে হবে। এছাড়া বিষাক্ত রাসায়নিক পদার্থ বাজারকরণ বিপণন ব্যবস্থার সাথে সতর্ক নজরদারি রাখতে হবে যেন এসব পদার্থ খাদ্য বাজারের জন্য নয় এবং কাজেই শুধু ব্যবহার হয়। অর্থাৎ যে কেমিক্যাল ব্যবসায়ী আছে তাদেরকে অবশ্যই নজরদারি করতে হবে। তারা যে উদ্দেশ্যে সরকার অনুমোদিত সংস্থা থেকে তারা এই কেমিক্যালটি নিয়ে থাকে, তারা যে উদ্দেশ্য নিয়ে সরকারের কাছ থেকে বা বাজারজাত করে থাকে সেই উদ্দেশ্যই যেন করে থাকে, তারা যেন খাদ্য ভেজাল চক্রকারীর কাছে এগুলো বিক্রি করতে না পারে, সেক্ষেত্রে আমাদের অবশ্যই কী করতে হবে, রাষ্ট্র বা সমাজকে কী করতে হবে, নজরদারি করতে হবে যাতে তারা তাদের যে উদ্দেশ্যে ক্রয় করেছেন সেই উদ্দেশ্যে তারা কী করে এগুলোকে ব্যবহার করেন, তারা অধিক লাভের জন্য বা অধিক মুনাফার জন্য যাতে খাদ্য ভেজাল চক্রকে বা অন্যত্র তারা কী করে এগুলো বিক্রি করে না দেয়। খাদ্য ভেজাল একটি ঘৃণ্য অপরাধ, এই জন্য কঠোর আইন প্রবর্তন তার যথাযথ প্রয়োগ ঘটাতে হবে। খাদ্য ভেজাল গোটা জাতিকে ধ্বংস করে, এ থেকে উৎপাদক পরিবেশ কেউ নিস্তার পাচ্ছে না। কাজেই খাদ্য ভেজাল ক্ষতিকর প্রচার জোরদার করতে হবে। অর্থাৎ জনগণকে কী করতে হবে, সচেতন করে তুলতে হবে। খাদ্যের যে ভেজাল, মানুষের যে খাদ্য ভেজাল শুধু যে আমার একার সমস্যা তা না, এটা সমাজে রাষ্ট্রে প্রত্যেকে যিনি খাদ্য ভেজাল করছেন এই সমস্যাটা কি ওনারও হতে পারে। তো সেদিক দিয়ে এ সম্বন্ধে কি আমার সচেতন করতে হবে। এজন্য রাষ্ট্র এবং সমাজকে অবশ্যই দায়িত্ব নিতে হবে যাতে এ সম্বন্ধে সচেতনতা বৃদ্ধি করাতে হবে, শিক্ষার হার বৃদ্ধি করাতে হবে, রাষ্ট্র এবং সমাজ থেকে দারিদ্রতার হার কমিয়ে আনতে হবে যাতে করে কি শিক্ষার মাধ্যমে আমরা সচেতন করতে পারি যে খাদ্য ভেজাল শুধু আমার একা সমস্যা নয়, এটা সমাজের এবং রাষ্ট্রের কি সমস্যা, ব্যক্তিগত সমস্যা। এজন্য অবশ্যই কি আমাকে বিভিন্ন প্রচারণার মাধ্যমে খাদ্য
খাদ্য বাজার সম্বন্ধে জনগণকে এবং বিভিন্ন উৎপাদনকারী প্রতিষ্ঠানকে, পরিবেশনকারী প্রতিষ্ঠানকে অবশ্যই কী করবে, সচেতন করে তুলতে হবে। খাদ্য যে কারণ প্রতিকার বিষয়ে পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত হবে, অর্থাৎ খাদ্যের ভেজালের যে কারণগুলো আছে এই কারণগুলোকে অবশ্যই কী করতে হবে, পাঠ্যপুস্তকে, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নাগরিক যারা আছে, আমাদের ছাত্রছাত্রী যারা আছে, তারা জানতে পারে এবং শিখতে পারে যে কী কী কারণে খাদ্য ভেজাল করে থাকে এবং কী কী মাধ্যমে তারা এই খাদ্য ভেজাল করে থাকে। তাহলে ভবিষ্যতে তারা কি করতে পারবে, জনগণকে সচেতন করতে পারবে। পাঠ্যপুস্তক থেকে ছাত্রছাত্রীরা পাঠ্য করে তারা তার সমাজ থেকে এই সমস্যাটা সমাধান করতে পারবে। পাশাপাশি তারা এই বিষয়ে শিক্ষা নিয়ে তার পরিবারের বা অন্যান্য সদস্যদেরকে সচেতন করে তুলতে পারবে। এজন্য অবশ্যই সরকারকে কী করতে হবে, খাদ্য বাজার সম্বন্ধে পাঠ্যপুস্তকে বিস্তৃত আলোচনা করতে হবে। খাদ্য বাজারের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে এবং খাদ্যপণ্য সন্ত্রাসের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। অর্থাৎ খাদ্য বাজার সম্বন্ধে সামাজিকভাবে আমাদেরকে সোচ্চার হতে হবে এবং যারা এই খাদ্য চক্র আছে, খাদ্য বাজার চক্র আছে, তাদেরকে অবশ্যই শাস্তির আওতায় আনতে হবে এবং সামাজিকভাবে তাদেরকে কী করতে হবে, বয়কট করতে হবে। খাদ্য সংরক্ষণের জন্য জনবান্ধব এবং স্বাস্থ্যসেবার উপায় বা পদ্ধতি উদ্ভাবন করতে হবে। অর্থাৎ খাদ্য সংরক্ষণের ক্ষেত্রে আমরা বিভিন্ন সময় যে খাদ্যগুলি সংরক্ষণ করে রাখতে হয়, সেই খাদ্য সংরক্ষণ করতে অবশ্যই আমাকে বৈজ্ঞানিকভাবে সেগুলো কী করতে হবে, অনুসরণ করতে হবে। বৈজ্ঞানিক উপায়ে যে পদ্ধতি অবলম্বন করলে এগুলি মানুষের স্বাস্থ্যের ক্ষতি করবে না এবং আমাদের স্বাস্থ্যের জন্য উপযোগী থাকবে, সে পদ্ধতি অনুসরণ করেই আমাদেরকে এই খাদ্যদ্রব্যগুলি কী করতে হবে, সংরক্ষণ করতে হবে। অর্থাৎ সম্পূর্ণ বৈজ্ঞানিক ভিত্তিতে স্বাস্থ্যসম্মতভাবে এই খাদ্য সামগ্রী আমাদের কী করতে হবে, সংরক্ষণ করতে হবে। জনগণ নিজেই যেন ফরমালিন মুক্ত বা ভেজাল পণ্য চিনতে পারে, সে পদ্ধতি প্রচার করে জনগণ সচেতন করতে পারে। অর্থাৎ জনগণকে সর্বোপরি বিভিন্ন গণমাধ্যমের মাধ্যমে পাঠ্যপুস্তক অন্তর্ভুক্ত করে এবং মিডিয়ার মাধ্যমে প্রকাশ করে, যারা এই খাদ্য ভেজাল, অর্থাৎ খাদ্যে যে ভেজাল আছে বা ফরমালিন মুক্ত আছে বা বিভিন্ন কেমিক্যাল মিশ্রিত, এই বিষয়গুলো যাতে জনগণ জানতে পারে এবং বাজারে গেলে পণ্যগুলো দেখলেই যাতে জনগণ চিনতে পারে, বুঝতে পারে যে এই খাদ্যে কী আছে, ভেজাল আছে, সেই সম্বন্ধে জনগণকে অবশ্যই কী করতে হবে, সচেতন করে তুলতে হবে এবং সেই সম্বন্ধে তাকে শিক্ষা দিতে হবে যে এই কারণে এইগুলি থাকলে, এই বৈশিষ্ট্য থাকলে কি খাদ্যে ফরমালিন মিশ্রিত আছে বা কেমিক্যাল মিশ্রিত আছে, এই বিষয়গুলি, এই বৈশিষ্ট্যগুলি অবশ্যই কী করতে জনগণকে জানাতে হবে বিভিন্ন মাধ্যমে। সেটা হতে পারে গণমাধ্যমের মাধ্যমে, প্রচার মিডিয়ার মাধ্যমে, টিভি, রেডিও, টেলিভিশনের মাধ্যমে কি এই খাদ্য ভেজাল সম্পর্কে জনগণকে সচেতন করতে পারবে এবং জনগণ যাতে চিনতে পারে সেই বৈশিষ্ট্যগুলি জনগণকে কি সচেতন করে তুলতে হবে। এছাড়া খাদ্যপণ্য উৎপাদন থেকে ভোক্তার হাত পর্যন্ত তা পৌঁছানোর স্তরগুলিকে উদ্দেশ্য আনতে হবে। অর্থাৎ খাদ্য মাহফিল পর্যায়ে, অর্থাৎ মাঠ থেকে খাদ্যদ্রব্য উৎপাদন থেকে শুরু করে একদম ভোক্তা পর্যন্ত যত স্তর আছে, এই স্তরের প্রত্যেকটি স্তরে কি সরকারি নজরদারি বৃদ্ধি করতে হবে এবং এটি খুবই কঠোরভাবে নজরদারি করতে হবে যাতে কোনো মাধ্যম কি করতে না পারে, এই খাদ্য ভেজাল করতে না পারে। এগুলোকে নজরদারি বৃদ্ধি করতে হবে। ব্যবসায়ী সংগঠনগুলো ভেজাল প্রতিরোধে সক্রিয় ভূমিকা গ্রহণ, আমাদের সমাজে যে ব্যবসায়ী সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলো অবশ্যই অন্যতম তাদের দায়িত্ব হবে যে আমাদের এই খাদ্য ভেজাল সম্বন্ধে কি আরও সক্রিয় হওয়া এবং খাদ্য সমাজ থেকে, বাজার থেকে, আমাদের রাষ্ট্র থেকে খাদ্য ভেজালটা দূর করার জন্য তাদেরকে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। সংবাদপত্র, রেডিও, টেলিভিশন সব প্রচারের মাধ্যমে, শিক্ষা প্রতিষ্ঠান, সেমিনার, সিম্পোজিয়াম এবং সভা সমিতির মাধ্যমে ধর্মীয় ও নৈতিক মূল্যবোধ জাগিয়ে তুলতে হবে। সর্বোপরি যে জিনিসটা মানুষের সবচেয়ে বড় প্রয়োজন সেটা হচ্ছে নৈতিক মূল্যবোধ। প্রত্যেকটা মানুষকে, যারা এই খাদ্য ভেজালের সাথে সম্পৃক্ত, এই খাদ্য ভেজালের প্রত্যেকটা মানুষকে সম্পৃক্ত করে তাদের নৈতিক মূল্যবোধ বৃদ্ধি করতে হবে। অর্থাৎ তাদেরকে বোঝাতে হবে যে এই জিনিসটা কি অন্যায়, কারণ আমরা জেনেছি যে অন্যায়, এই জিনিসটাকে খাদ্য ভেজালে অন্যায় না মনে করে কি তারা এই অন্যায়টি করে, অর্থাৎ তাকে এটাকে গুনাহ, এটাকে পাপই মনে করে না। সেক্ষেত্রে তাদেরকে কি নৈতিক মূল্যবোধ, যে এটার জন্য কি আমাকে জবাবদিহি করতে হবে, সৃষ্টিকর্তার কাছে অবশ্যই কী করতে হবে, আমার জবাবদিহি করতে হবে। আর এই সমস্যাটা আমার ঘরে হলে, এই খাদ্য ভেজাল করলে, এই খাদ্য ভেজাল দ্রব্যটি কি আমার অন্যান্য পরিবারের, আমার আত্মীয় স্বজন, তারাও কী করতে পারে, এই খাদ্যে গ্রহণ করতে পারে, দ্রব্যটি গ্রহণ করতে পারে। সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই কি নৈতিক মূল্যবোধটাকে বৃদ্ধি করতে হবে এবং মন থেকে আমাদেরকে দূর করতে হবে যে এই খাদ্য ভেজালকে একটি অন্যায় এবং এটা একটি কি পাপ। এতে করে আমাদের রাষ্ট্র, সমাজ, দেশ এবং দেশের মানুষ সর্বোপরি একটি ক্ষতির সম্মুখীন হবে। এক্ষেত্রে আমাদেরকে অবশ্যই কি বিভিন্ন রেডিও, টেলিভিশন প্রচার মাধ্যমে, সভা, সেমিনার মাধ্যমে, বিভিন্ন সেমিনার
সিম্পোজিয়ামের মাধ্যমে আমাদের এই নৈতিক মূল্যবোধটা কী করতে হবে, জাগিয়ে তুলতে হবে। এজন্য সবচেয়ে বড় সুশিক্ষার প্রয়োজন। অবশ্যই আমাদেরকে শিক্ষার হার বৃদ্ধি করতে হবে এবং সুশিক্ষার মাধ্যমে আমরা এই সমস্যা থেকে সমাধান করতে পারি। তাহলে এতক্ষণ আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম সেগুলো হচ্ছে কি খাদ্য ভেজাল বলতে কী বুঝি, খাদ্য ভেজালের সাময়িক চিত্র এবং খাদ্য ভেজালের কারণ, এবং সর্বশেষ আমরা যে বিষয়টি আলোচনা করলাম সেটা হচ্ছে কি খাদ্য ভেজালের প্রতিকার। তাহলে আমরা আজকে জানলাম খাদ্য ভেজাল কি। খাদ্য ভেজাল হচ্ছে কি উৎকৃষ্ট দ্রব্যের সাথে নিকৃষ্ট দ্রব্যের যে সংমিশ্রণ করানো হয় সেটাকে বলা হয় কি খাদ্য ভেজাল। এছাড়া আমি অন্যভাবে যদি বলি যে একটি প্রাকৃতিক এবং বিশুদ্ধ খাবারের সাথে অকেজু, অনিরাপদ, মেয়াদোত্তীর্ণ বিভিন্ন রাসায়নিক পদার্থ মিশানোটাকে বলা হয় কি খাদ্যে ভেজাল। তো এদিকে আর খাদ্য ভেজাল কারণটা কি? খাদ্য ভেজাল অন্যতম কারণ হচ্ছে তোমরা শিখে দেবে, সেটা হচ্ছে অধিক মুনাফা লাভের আশায় তারা কী করে এই খাদ্য ভেজাল করে থাকে। আইনের শাসনের অভাব, আইনের বাস্তবায়নের অভাব, জবাবদিহিতার অভাব, তার অন্যায় না করে সুশিক্ষার অভাব, দারিদ্রতা, সচেতনতার অভাব, সদিচ্ছার অভাব এবং দেশপ্রেমের অভাব এর কারণে কী করে এই খাদ্য ভেজাল করে থাকে। সর্বোপরি এই খাদ্য ভেজাল থেকে আমরা কী কী করতে পারি সেগুলো আমরা জানলাম, যে সরকারি সংস্থা বিএসটির মাধ্যমে এগুলো অনুমোদিত হতে হবে, আমাদের সর্বোপরি সচেতন হতে হবে, আমাদের শিক্ষার হার বৃদ্ধি করতে হবে এবং বিভিন্ন প্রচার মাধ্যমের মাধ্যমে জনগণ এবং সচেতন করতে হবে। এবং সর্বোপরি যে জিনিসটি প্রয়োজন সেটা হচ্ছে নাগরিক হিসেবে একজন সুনাগরিক হিসেবে আমাকে কী করতে হবে, সচেতন হতে হবে এবং সরকারকেও একটি গণতান্ত্রিক সরকার, গণতান্ত্রিক রাষ্ট্রের সরকার হিসেবে তাকে অবশ্যই সচেতন থাকতে হবে। সর্বোপরি নাগরিক, সুনাগরিক এবং সরকারের মধ্যে সুসম্পর্কের মাধ্যমে আমরা কী করতে পারি, আমাদের সমাজ এবং রাষ্ট্র থেকে কী করতে পারি, এই খাদ্য ভেজালটা দূর করতে পারি। তাই আমরা তোমাদেরকেও উপদেশ দেব যে তোমরা সমাজের নাগরিক হিসাবে একজন সুনাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য তোমরা তোমাদের সমাজ থেকে এই সমস্যাটা দূর করার জন্য অবশ্যই চেষ্টা করবে এবং সর্বোপরি তোমাদের জীবনের শেষ পর্যন্ত এই সমস্যাটি সমাজে তাকে বিরাজ না করতে সেই সম্বন্ধে সচেতন হবে এবং পাশাপাশি তোমাদের প্রতিবেশী যারা আছে, তোমার সমবয়সী তাদেরকে সবাইকে এই খাদ্য ভেজাল সম্বন্ধে সচেতন করবে এবং সবাইকে বোঝাতে চেষ্টা করবে যে এটা একটা কি মারাত্মক অন্যায় এবং পাপ। এজন্য অবশ্যই কি আমাদের কি জবাবদিহি করতে হবে, সৃষ্টিকর্তার কাছে অবশ্যই জবাবদিহি করতে হবে। সর্বোপরি একজন সরকার এবং সুনাগরিকের সুসম্পর্কের মাধ্যমে আমরা রাষ্ট্র থেকে এই সমস্যাটা কী করতে পারি, সামাজিক সমস্যা থেকে বা সামাজিক ব্যাধি থেকে আমরা বেরিয়ে আসতে পারি। এখন বাড়ির কাজ। কি কি ব্যবস্থা গ্রহণ করলেন? কি ব্যবস্থা গ্রহণ করলে খাদ্য ভেজাল ব্যবস্থা গ্রহণ করলে খাদ্য ভেজাল দেওয়ার প্রবণতা কমবে। আর আবারও বলছি বাড়ির কাজ, যে কি কি ব্যবস্থা গ্রহণ করলে খাদ্য ভেজাল দেওয়ার প্রবণতাকে আমাদের সমাজ থেকে দূরে হবে, এই বিষয় নিয়ে কি তোমরা আলোচনা করবে। তাহলে আল্লাহ হাফেজ, আজকে এ পর্যন্তই শেষ করছি। তো পরবর্তী ক্লাসে দেখা হবে ইনশাআল্লাহ। ক্লাস করবে এটা